ওকে, তো লাস্ট ক্লাসে আমরা ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন দেখছিলাম, যে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন কি বলে, দেন ওইটা রিলেটেড একটা ফর্মুলা, যে ইএমএফ ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, যেখানে ডি ফাই মানে কি চেঞ্জ ইন ফ্লাক্স, আর ডিটি মানে হলো চেঞ্জ ইন টাইম। তো ডি ফাই বাই ডিটি মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, আর এন দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়, ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, তো এখন দুইটা ওয়েতে আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনের কথা বলছিলাম। একটা কি ম্যাগনেটিক ফিল্ড হলো স্টেশনারি, কন্ডাক্টরটাকে মুভ করাবো, অর কন্ডাক্টরটা স্টেশনারি, যে ওয়্যারটা স্টেশনারি, ম্যাগনেটটাকে মুভ করাবো। দোনোটা ওয়েতে কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়। এন্ড কোন সময় ভোল্টেজটা পজিটিভ হবে, কোন সময় ভোল্টেজটা নেগেটিভ হবে, কোন সময় ভোল্টেজ ইনডিউস হবে আর কোন সময় ভোল্টেজ ইনডিউস হবে না, এই ব্যাপারগুলো কি করা যায়, যে আমাদের ফাই মানে যেটা কি ফ্লাক্স, আর টাইম, যে পার ইউনিট টাইমের সাথে কেমন ভাবে চেঞ্জ হচ্ছে ফ্লাক্সটা, তো এটার গ্রেডিয়েন্ট গুলা দেখে বোঝা যায়। ফার্স্ট এর ব্যাপারটা কি, তোমার ঠিক এর আগের ইনস্ট্যান্টে যতগুলা ফিল্ড লাইন কাট করতেছিল, এর পরের ইনস্ট্যান্টে যদি ইকুয়াল নাম্বার অফ ফিল্ড লাইন কাট করে, তো তার মানে কি ফ্লাক্স লাইনের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। তো তার মানে যত বেশি ফ্লাক্স লাইন তুমি কাট করো না কেন, যে তুমি 1000টা ফ্লাক্স লাইন কাট করতেছো, কিন্তু এর আগের সেকেন্ডে 1000 ছিল, এখনো কি আছে 1000 আছে, তো তাহলে কোনো চেঞ্জ আসে নাই। তো চেঞ্জ না আসলে পরে কি হবে না, কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। চেঞ্জটা হইতে হবে, ইদার বাড়তে হবে বা কমতে হবে। বাড়লে পজিটিভ পটেনশিয়াল, কমলে নেগেটিভ পটেনশিয়াল, কিন্তু চেঞ্জ আসতে হবে, কনস্ট্যান্ট থাকা যাবে না। ফ্লাক্সের ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে, তো তাহলে ওইটার গ্রেডিয়েন্টটা কি আসবে, জিরো। তো গ্রেডিয়েন্ট জিরো হলে পরে ইএমএফ জিরো হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন শেষ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রথম যে কাজটা করব, কি জিনিস, যে দুইটা জিনিস তো আমরা অলরেডি দেখলাম, কি কি, একটা হলো মুভিং কন্ডাক্টর, একটা হলো মুভিং ম্যাগনেট। ট্রান্সফরমার নামের একটা জিনিস আমরা পড়ে আসছিলাম মূল ক্লাসে থাকতে সময়, মনে আছে যাবে? ট্রান্সফরমারের কাজ কেমন ছিল? ভোল্টেজ বাড়ায় দেয় বা কমায় দেয়, কিভাবে? প্রাইমারি কয়েল, সেকেন্ডারি ভোল্টেজ ইনডিউস করতে হয়। ওকে, তো এখন আমাদের এই ট্রান্সফরমারের যে কি থাকে, আয়রন কোর থাকে। এই আয়রন কোরটা আমরা আগে একটা টার্ম বলছিলাম ও লেভেলসে থাকতে সময়, বাট বলছিলাম যে ওগুলো এ লেভেলসে তোমাদের মেইনলি কাজে আসবে। যে এই যে আয়রনের যে কোরটা আমরা ইউজ করতেছি, ঠিক আছে, এই যে আমাদের কি থাকতেছে, প্রাইমারি কয়েল, আর এটার মধ্যে সেকেন্ডারি কয়েল, তাই না? এই যে আমরা আয়রন কোরটাকে যে আঁকতেছি, এই আয়রন কোরটাকে বলা হয় ল্যামিনেটেড আয়রন কোর। এই আয়রন কোরটাকে কি বলা হয়, ল্যামিনেটেড আয়রন কোর, যেগুলো এরকম স্লাইস করে 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 কাটা থাকে, ঠিক আছে, যেগুলো প্রত্যেকটা এরকম ল্যামিনেটেড থাকে। এখন এই ল্যামিনেট করে কেন রাখা হয় জানো রাফিন? জাবের বলতে পারবা ল্যামিনেটেড করে কেন রাখে?
ল্যামিনেট না করলে পুরো সলিড আয়রন থাকলে কি সমস্যা? এরকম ল্যামিনেট, হ্যাঁ কার সাথে? আচ্ছা, না এমন না, কেমিস্ট্রির কোনো কাহিনী না, ফিজিক্সেরই কাহিনী। আচ্ছা, তো এখন এই ল্যামিনেটেড আয়রন কোরের রিজনটা হলো খুবই ভাইটাল একটা জিনিস। যখন নাকি ভোল্টেজ এরকম ইনডিউস হচ্ছে, আয়রন কোরের ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? আয়রন কোরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে, এন্ড ইফ the core is not laminated, তো তখন একটা সর্ট অফ কারেন্ট ফ্লো করে যেটাকে বলা হয় এডি কারেন্ট। আমরা টার্বুলেন্ট ফ্লোর মধ্যে পড়ে আসছিলাম না, এডি কারেন্ট বা এডিস যে ফর্ম করে এমন টাইপের ব্যাপার। তো এখন এডি কারেন্ট ফর্ম করলে পরে খুবই বাজে একটা ব্যাপার হয়, কি হয়? এডি কারেন্ট ফর্ম করলে পরে আয়রন কোরটা এত তাড়াতাড়ি হিট গেইন করে হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য, দেন এটা কি করে বার্স্ট করে, ঠিক আছে? এই ল্যামিনেটেড আয়রন কোরটা কি করে, এডি কারেন্ট ফর্ম করতে দেয় না, ঠিক আছে? ল্যামিনেটেড আয়রন কোরটা এখানে আমাদের কাজটা কি করে দেখো, যে সলিড একটা আয়রনের বার আছে, ঠিক আছে? এটা কি আছে? সলিড একটা আয়রনের বার আছে। তো এখন এই সলিড আয়রনের বার এত ওয়াইড বা এত অল্টারনেট পজিশন আছে বা পাথ আছে কারেন্টের ফ্লো করার, যে সে যেমনে মন চায় অমনি করে কি করতে পারে, ফ্লো করতে পারে। তো এটা ফ্লো করলে পরে তখন কি হয়, মেটালিক ল্যাটিসের সাথে ইলেকট্রন গুলোর কলিশন অনেক বেশি বেশি করে হয়, এন্ড দেন ইভেন্চুয়ালি তাদের টেম্পারেচারটা কি হয়, অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে? তো ল্যামিনেটেড করে রাখলে পরে কি হইতেছে, এরকম যে স্লাইস যেটা আছে এই স্লাইস বরাবরই কারেন্টটাকে ফ্লো করতে হবে, দেন এই স্লাইসটা ঘুরে এইদিকে যাবে, তো কারেন্টটা এটার সাথে ঘুরে কি করতে হবে, এইদিকে যাবে, ঠিক আছে? তো ল্যামিনা গুলি ফেস করে করে বা ল্যামিনা গুলিকে ফলো করে করে কি করতেছে, কারেন্ট গুলা ফ্লো করতেছে। তো এটা থেকে কি হইতেছে, এডি কারেন্ট ফর্ম করা থেকে অ্যাভয়েড করে, ঠিক আছে? তো এটা ইম্পর্টেন্ট একটা জিনিস জানার, এটা নিয়ে ওরকম তেমন স্ট্রিক্ট কোয়েশ্চেন আসে না, জাস্ট বলে রাখলাম আর কি, যে ল্যামিনেটেড আয়রন কোরের রিজনটা কি, শুধু আয়রন কোর বলে না কেন, ঠিক আছে? তো এখন ল্যামিনেটেড আয়রন কোরের রিজনটা কি, ইট prevents eddy currents from forming, ঠিক আছে, or flowing through the iron core. ওকে, তো একটা ভিডিও কি দেখছিলা যে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কত ইজিলি মেটাল গলানো যায়? ওই ভিডিও কবে শেয়ার দিছিলাম, কয়েক বছর আগে। আচ্ছা, দাঁড়ান দেখি একটা জিনিস একটু খুঁজে বের করি, দেখি পাই নাকি ভিডিওটা দেখায়। পাইছি, এই যে দেখো, উইদিন ফিউ সেকেন্ডস এরকম একটা মেটাল এত তাড়াতাড়ি অর্ডার করুন এখনই। Chances are you've thrown these things in the trash without even knowing it. But if you use them like this, they'll spawn an electric arc, hot enough to melt any metal known to man and even turn rocks into lava. In this project, we're modifying a fire brick and some flashlight batteries. একটা ইলেকট্রোম্যাগনেটের মধ্যে জাস্ট এটা কয় সেকেন্ড, 1 মিনিটও যাবে না, টেম্পারেচার এত তাড়াতাড়ি বেড়ে এটার ভিতরে এডি কারেন্ট ফর্ম করে এত তাড়াতাড়ি টেম্পারেচার বেড়ে যায়, দেন দেখো একদম গলে পড়ে যাবে, দেখছো? পেন্সিল লিখতে হবে কোথায় গেছে, সোজাই আছে সোজাই আছে, কোথায়? আর এখানের মধ্যে আরো একটা মজার ব্যাপার কিন্তু হইতেছে, এটা কিন্তু লেভিটেট করতেছে, দেখছো নিচে পড়ে যাইতেছে না ফার্স্ট টাইম। তো এটারও একটা মজার রিজন আছে, ওইটা আমরা পড়বো, দেখছো মেল্ট করে তো নিচে পড়ে গেল।
সো উইদিন 1 মিনিট, ঠিক আছে, উইদিন 1 মিনিট এরকম একটা চাঙ্ক অফ মেটাল জাস্ট একটা ইলেকট্রোম্যাগনেটের মধ্যে একটা সলিনয়েডের মধ্যে দিয়ে রেখে দিছো, ভেসে আছে ফার্স্ট অফ অল, ভেসে থাকার রিজনও আছে, ওটা নিয়ে আমরা পড়বো লেন্সেস ল আজকে। আর এই যে সে এত তাড়াতাড়ি মেল্ট হয়ে গেছে, হোয়াট ইজ দ্য রিজন? এডি কারেন্ট ফর্ম করতেছে তার মধ্যে, এটার জন্য। আচ্ছা, তো তাহলে এখানে ট্রান্সফরমার, এটা হলো আমাদের আরেকটা ফাইনাল যেই এক্সাম্পল কিসের, ইলেকট্রিসিটি জেনারেশনের, ঠিক আছে। এখানের মধ্যে কি হইতেছে, ইলেকট্রিসিটি জেনারেট করে। আগের দুইটা এক্সাম্পলের মধ্যে কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড স্টেশনারি, কন্ডাক্টরকে মুভ করছি, ম্যাগনেটিক ফিল্ড কাট হয়েছে। এর পরেরটাতে কন্ডাক্টর স্টেশনারি, ম্যাগনেটটাকে মুভ করছি, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হয়েছে। এইখানের মধ্যে আমরা আয়রন কোরটাকেও নড়াই না, কয়েল অফ ওয়্যার গুলি, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, এদেরকেও মুভ করি না, কিন্তু তাইলে পরেও কি হয়, প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউস হয়। তো এই জিনিসটা কিভাবে, এখানে তো কারোর মধ্যে কোনো মুভমেন্ট করাচ্ছি না, তো তাহলে এই ব্যাপারটা হয় কেন, মনে আছে যাবে? সেকেন্ডারি কয়েলের তো ম্যাগনেটিক ফিল্ড নাই, প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটাকে সেকেন্ডারি কয়েল কাট করতেছে, কিন্তু এটা কিভাবে, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড যদি ফিক্স থাকে, যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, এই জিনিসটা তোমরা এখন আরো ভালো বুঝবা, যে লাস্ট দিন তোমাদেরকে এটা দেখানো হয়েছে না ফ্লাক্স লাইনের ব্যাপারটা, তো এটা আরো ভালো বুঝবে এই ব্যাপারটা কেমন হইতেছে, খেয়াল করো। আমরা এই যে ট্রান্সফরমার গুলি ইউজ করি, এগুলো কোথায়, ট্রান্সফরমার গুলি ইউজ করি আমরা পাওয়ার স্টেশনের জাস্ট বাইরে, তাহলে যেন ভোল্টেজটাকে আপ করাইতে পারি, আর বাসা বাড়ির অনেক কাছে যেখানে ভোল্টেজটাকে কি করাবো, ডাউন করাবো। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কেমন, তোমার পাওয়ার সাপ্লাই, যে পাওয়ার স্টেশনের ওখানে যেই ভোল্টেজটা আমরা প্রডিউস করি, ভোল্টেজটা কেমন ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ। এই জিনিসটা হলো সবচেয়ে বড় ব্যাপার, যে আমরা কেমন ভোল্টেজ ইনডিউস করতেছি বা ওখানের মধ্যে প্রডিউস করতেছি, ফার্স্টে অল্টারনেটিং ভোল্টেজ। এই অল্টারনেটিং ভোল্টেজের জন্য প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, এই কারেন্টটা কেমন কারেন্ট হবে, অল্টারনেটিং কারেন্ট হবে। তো অল্টারনেটিং কারেন্ট মানে কি, সে তার নিজের ডিরেকশন অফ মুভমেন্টটা বারবার চেঞ্জ করবে। তো এই যে কারেন্টের ডিরেকশনের মধ্যে যদি চেঞ্জ আসে, তো তাহলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড, যে কোন একটা সলিনয়েডের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এটা তো কারেন্টের ডিরেকশনের উপরে ডিপেন্ডেন্ট। তো কারেন্ট যদি নিজের ডিরেকশন চেঞ্জ করতে থাকে, তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাও কি করতে থাকবে, অল্টারনেট করতে থাকবে। যদি না করতো তাহলে কি হইতো, এই ব্যাপারটা প্রথমে আমরা দেখি। অল্টারনেটিং হইলে পরে কেমন হয় ওটা তো আমরা বুঝবোই, খুবই ইজি এটা, কিন্তু যদি অল্টারনেট না করতো তো তখন কি কাহিনী হইতো, ওই জিনিসটা আমরা দেখি। এটা তোমাদের ও লেভেলস এর জাস্ট একটা সাইড নোটে বলে রাখছিলাম যে ডিসি দিয়ে ট্রান্সফরমার কাজ করে না, ঠিক আছে, ডিসি দিয়ে ট্রান্সফরমার কাজ করে না, কেন করে না ওই জিনিসটা এখন আরো ভালো মতো বুঝতে পারবা। মনে করো এখানে একটা সুইচ আছে, তো এখন শুরুতে কি নাই, প্রাইমারি কয়েলের ভিতরে কোনো কারেন্ট নাই, বিকজ দ্য সুইচ ইজ টার্নড অফ। সুইচ তুমি জাস্ট অন করলা, সুইচ তুমি জাস্ট অন করলা, তো তখন কি, initially there was no magnetic field around the primary coil, so no field was being overlapped or being cut by the secondary coil. জাস্ট যখন সুইচটাকে তুমি অন করলা, হঠাৎ করে একটা কারেন্ট ফ্লো হবে না, শুরুতে কোনো কারেন্ট ছিল না প্রাইমারি কয়েলে, হঠাৎ করে প্রাইমারি কয়েলের মধ্যে কি আসলো, সে 2 অ্যাম্পিয়ার অ্যামাউন্ট অফ কারেন্ট আসলো। তো এই 2 অ্যাম্পিয়ার অ্যামাউন্ট অফ কারেন্টের জন্য সলিনয়েডের চারপাশে কি হবে, যে প্রাইমারি কয়েলের চারপাশে কি হবে, তার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো এই প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ডটাকেই কাট করবে কে, সেকেন্ডারি কয়েল। তো তখন সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হইল। বাট আফটার দ্যাট ইনস্ট্যান্ট প্রাইমারি কয়েলের অ্যাবাউটে যে ম্যাগনেটিক ফিল্ড, ওটা ফিক্সড হয়ে গেছে না। কেন ফিক্সড হয়ে গেছে, বিকজ দ্য পাওয়ার সাপ্লাই দ্যাট উই আর ইউজিং ইজ ডিসি, ঠিক আছে, ডিরেক্ট কারেন্ট, এন্ড যেই কারেন্টটা কি ফিক্সড, যেই কারেন্টটাকে আমরা কি করতেছি না, চেঞ্জ করতেছি না। সো তাহলে ওয়ান্স ইট হ্যাজ কাট 2 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য মনে করো যে 5টা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করছে, প্রথম সেকেন্ডে কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন ছিল না, সুইচটা অন করার সাথে সাথে 5টা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলো, দেয়ার ইজ আ চেঞ্জ, সো তাহলে ভোল্টেজ ইনডিউস হইছে। বাট আফটার দ্যাট ফার্স্ট সেকেন্ড, প্রথম ম্যাগনেটিক ফিল্ড যে যখন কাট করছে 5টা, এর পরের সেকেন্ডেও 5টা ফিল্ড লাইন, এর পরের সেকেন্ডেও 5টা, এর পরেও 5টা, এর পরেও 5টা, তো তাহলে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড লাইন।
তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনের ব্যাপারটা কেমন, ফ্লাক্স লাইনের ওইটা যদি আমরা টাইমের সাথে দেখি, প্রথমে 0, ফার্স্ট সেকেন্ডেই 5 এ চলে গেছে, এরপরে 5 এ কন্টিনিউ আছে। সো এই জায়গায় যে ভোল্টেজ ইনডিউস হবে, যে ইএমএফ অফ দা সেকেন্ডারি কয়েল যদি আমরা দেখি, এখানে জাস্ট একটা ভোল্টেজ ইনডিউস হবে, দেন দা ভোল্টেজ উইল ড্রপ টু 0। ঠিক আছে, তো এর জন্য কি হয় না, ডিরেক্ট কারেন্ট দিয়ে আমাদের ট্রান্সফরমার কাজ করতে পারে না, বিকজ ডিরেক্ট কারেন্টের মধ্যে মোস্টলি কি থাকে, কারেন্টটা কনস্ট্যান্ট থাকে বা কারেন্টটা ফিক্স থাকে, এটার জন্য। দেন আরেকটা সময় আবার ভোল্টেজ ইনডিউস হবে, কখন, যখন নাকি সুইচটা আবার অফ করব। সুইচটা অফ করলে কি হবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেছে। তো তাহলে বিফোর দ্যাট ইট ওয়াজ কাটিং 5 ম্যাগনেটিক ফিল্ড লাইনস, দেন পরের সেকেন্ডে সে আর কোনো ফিল্ড লাইন পাচ্ছে না। তো তখন কি হইতেছে, সরি ইরেজার, তো তখন কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কমে গেছে। তো তাহলে তখন অল্প টাইমের জন্য নেগেটিভ ডিরেকশনে পটেনশিয়াল জেনারেট হবে, দেন পটেনশিয়াল ইনডিউস হওয়া শেষ। ঠিক আছে, তো তাহলে জাস্ট এর জন্য তো আমরা ট্রান্সফরমার ইউজ করতেছি না, যে সেকেন্ডারি কয়েলে এত অল্প পটেনশিয়াল জেনারেট হইলে বা ইনডিউস হইলে পরে তো এটাতে আমাদের কাজ হবে না। তো আমাদের কি দরকার, অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই দরকার। তো অল্টারনেটিং কারেন্ট ইউজ করলে পরে লাভটা কি হয়, অল্টারনেটিং কারেন্ট ইউজ করলে পরে লাভটা যেটা হবে, কি হবে, অল্টারনেটিং কারেন্টে কিন্তু শুধু ডিরেকশনে চেঞ্জ হয় না, কারেন্টের ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়। যে কারেন্টটা যে ডিরেকশনটাকে যে চেঞ্জ করবে, কারেন্টের ভ্যালু প্রথমে 0 থাকে, দেন একটু বাড়ে, বেড়ে ম্যাক্সিমাম হয়, দেন আবার কমে, কমে 0 হয়, দেন অপোজিট ডিরেকশনে যায়, অপোজিট ডিরেকশনে ম্যাক্সিমাম হবে, দেন আবার 0 তে ফেরত আসবে, এরকম। তো তাহলে কি, কারেন্টের ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। সো তাহলে দা ম্যাগনেটিক ফিল্ড লাইন ইজ চেঞ্জিং বোথ ইন ডিরেকশন এন্ড অলসো ইন স্ট্রেংথ। ঠিক আছে, সো তাহলে ওই ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডটাকে তখন কে কাট করতেছে, সেকেন্ডারি কয়েল। ওটা তো কন্টিনিউয়াস কাটিং, বিকজ কারেন্টটা কন্টিনিউয়াসলি তার ম্যাগনিটিউডে এন্ড ডিরেকশনে দোনোটাতেই চেঞ্জ হচ্ছে। তো এই সময় এর জন্য কি করতে পারে, আরো ভালো মতো ভোল্টেজটা ইনডিউস হইতে পারে এন্ড কন্টিনিউয়াস হয় ব্যাপারটা, জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস ব্যাপার না, যে সুইচ যখন অন করব তখন অফ করব তখন, এমন না, কন্টিনিউয়াস অলওয়েজ কি করতে থাকবে, ভোল্টেজ ইন্ডাকশন চলতে থাকবে। ঠিক আছে, প্রিয়তা কি বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্ট এর ব্যাপার, যে ট্রান্সফরমার আসলে কিভাবে করে কাজ করে। ঠিক আছে, তো ট্রান্সফরমারের এই ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ও লেভেলসে থাকতে সময় অনেকজনই বুঝে না, বিকজ ও লেভেলসে এই ফ্লাক্স লিংকেজের ওই ফ্যারাডেস ল এর কনসেপ্টটা পুরোপুরি এক্সপ্লেইন করার মতো স্কোপ নাই, বিকজ তখন আমাদের ব্রেইন আসলে আর একটু ছোট ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা ছোট একটা কাজ দেখবো। ট্রান্সফরমারের একটা সুন্দর ভিডিও ছিল, ওই ভিডিওটা ফার্স্টে দেখি আছে নাকি এখানে। বাংলা ভিডিও দেখবো নাকি, ট্রান্সফরমার কিভাবে কাজ করে? বাংলা ভিডিও কতগুলো টান শুনলে তো মজা লাগে। ওকে, যখন ইউনিভার্সিটিতে নতুন নতুন ঢুকছো তখন টিচাররা যখন হার্ড হার্ড বাংলা পড়াতে, হ্যাঁ আমি বলছি, আমি বুঝি নাই। এরপরে ওরকম যখন নাকি ওরকম রকের নাম বলতেছে, বুঝছো, যে ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, তারপরে মেটামরফিক রক, তো এগুলা তো ইংলিশ ওয়ার্ড। তারা ফার্স্ট ইংলিশ ইউজ করতেছিল না, তারা ফার্স্টে বলতেছিল যে আগ্নেয় শিলা। আগ্নেয়টা ডিরেক্টলি বুঝতে পারছি যে ইগনিয়াস হবে। ঠিক আছে, এরপরে পাললিক শিলা বলতেছে। ঠিক আছে, পাললিক শিলা মানে হলো সেডিমেন্টারি, আর রূপান্তরিত শিলা মানে হলো মেটামরফোজ।
তো এখন ওখানে পাললিক শিলা বারবার যখন নাকি বলতেছে আমি পাললিক শিলা ফলো করতে পারতেছি নাকি, পরে হাত তুলে বললাম যে এমন এমন ইংলিশটা আমি ওরকম ইউজ করতে হবে, বললো যে আচ্ছা ঠিক আছে। ওটা বলতে হবে আর কি, যে আর না বুঝলে পরে কি করবো, ক্লাসের মধ্যে বসে আছি পাললিক পাললিক বলতেছে, আমি কিছু বুঝতেছি না, পাশের পোলাপানদের জিজ্ঞাসা করতেছি না, ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা ওই যে পলি মাটি বলে না, যে সেডিমেন্টস নিয়ে আসে, বাংলাদেশ পলি মাটির দেশ, এত উর্বর জমি হয়, ঠিক আছে। তো এখন ওগুলোর মধ্যে থেকে আসে। আচ্ছা, তো আমরা ফার্স্টে এই খান একাডেমির এই ভিডিওটা ফার্স্টে দেখে নিই। খান একাডেমি ইন্ডিয়ার ওদের ভিডিও গুলো কিন্তু খুবই সুন্দর হয়, ওরা ইভেন মেইনলি ইউএস এর ওদের এটার থেকেও আরো বেটার করে, বিকজ ইন্ডিয়াতে ওরা আরো এক্সট্রা কয়টা জিনিস পড়ায়। তো এখানে আমাদের ফার্স্ট একটু এই ভিডিওটা দেখে নিই আমরা, এরপরে লেন্সেজ ল নিয়ে কথা বলবো। How do you run a microwave oven that requires thousands of volts and a phone which requires very tiny amount of voltage by plugging them both into the same supply, 230 volts main supply? I mean, the voltage is too low to run a microwave, so how does it work? And the voltage is too high for our cell phones, so why don't they blow up? The secret is a transformer. So what's a transformer? A transformer is a device that can either step up, which means increase, or step down, which means decrease, step down an AC voltage. Okay, what does that mean and how does it work? Well, at the core, the transformer is basically just two coils kept close to each other. One which is connected to the supply, an AC supply, is called the primary coil, and the other which is connected to some device which we want to run, we'll call that the secondary coil. And the basic principle is the supply voltage is going to generate an alternating current. So the current will keep fluctuating back and forth, and current passing through a coil will generate a magnetic field. And that magnetic field will also fluctuate because the magnetic field depends solely on the current. And because of that, Mr. Faraday comes and says, changing magnetic flux through a coil, there will be an EMF induced. So an EMF gets induced in the primary. But what's also important to understand is that that same magnetic field will also get linked because the second coil is kept very close to the first one. It'll also pass through the secondary. And as a result, as the flux changes over here, as the magnetic field changes over there, the flux also changes in the secondary. And again, an induction takes place in the secondary. And because of that, there will be an EMF generated in the secondary. And as a result, there will be a current generated in the secondary. And that's how the bulb starts glowing. Now at this point you might say, hold on a second, what a waste of time. Why can't I just directly connect the supply to the bulb? Wouldn't that be just easier? Well, if you do that, then the voltage at the bulb will be exactly the same as the voltage that you are providing over here. And that's not what we want. We want to be able to either increase this voltage or decrease the voltage. And that's the idea behind a transformer, either step it up or step it down. So how do these coils help do that? Well, let's analyze the voltages at the primary and the secondary. To do that, let's start by looking at a single coil over here. We know from Faraday's law that the EMF induced in any coil due to the changes in the flux is given by E. EMF E is the negative rate of change of the magnetic flux. It basically means if the flux changes very fast, then there'll be a higher EMF induced. That's the whole idea behind this. So this is the EMF generated in one coil. Now, if there are total, I don't know, let's say NP number of coils, where P stands for primary, then what is the total EMF generated? Well, the total EMF generated, that will be the voltage in the primary,
that will be just NP times E. NP times E. What about the secondary coil? Well, we can do similar calculation. We can say that through each coil, the EMF generated must be the same. We can, because the flux here and the flux here must be the same. Now you might say at this point, hold on, wouldn't the flux decrease because we're going farther away? Wouldn't the magnetic field lines go farther away and become weaker? You're right, but there is a way in which we can make sure that the magnetic field lines over here and the magnetic field lines over here have the same strength. And we'll talk a little bit about how that happens a little bit later, how we can make sure of that. But if we assume that the flux here is exactly the same as the flux here at any moment, then the flux through each coil, the EMF through each coil, sorry, is going to be E. And from that, we can now figure out what the secondary voltage is going to be. I want you to pause the video at this point and see if you can, using that, figure out a relationship between তো এখন এখানে আমাদের সেকেন্ডারি কয়েলের জন্য কাজটা কি হবে, যে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স চেঞ্জ যদি হয়, জাস্ট আমাদের ডিফারেন্সটা কিসে থাকবে, নাম্বার অফ টার্নস, তাই না? তো এখন এই নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল আর নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েলটাই আমরা কি দেখছিলাম মূলত থাকতে সময়, তাদের রেশিওটাই ভোল্টেজের রেশিওর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, অনেকজন কারেন্টটা নিয়ে একটু মেস আপ করে ফেলে। তারা বলে যে ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, ইন্ডাকশন মানে তো ইলেকট্রিসিটি ইন্ডাকশন, তারা ভোল্টেজ ইন্ডাকশনের ব্যাপারটা মাথায় রাখে না। এই জিনিসটাই আমরা আরো সামনে আরো ডিটেইলসে দেখবো। লেনজেস ল এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি, ইনডিউস আমাদের হয় পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? ইএমএফ ইনডিউস হয়, কারেন্ট কিন্তু ইনডিউস হয় না। ইনডিউসড ইএমএফ এর জন্য কারেন্ট ফ্লো করবে, কখন করবে, যদি একটা কমপ্লিট সার্কিট থাকে। ইএমএফ ইন্ডাকশন হলো আলটিমেট, এটা হবেই হবে, কিন্তু কারেন্ট ফ্লোটা হলো অপশনাল। এটা হবে যদি কমপ্লিট সার্কিট থাকে, যদি কমপ্লিট সার্কিট না থাকে দেন কি হবে না, কারেন্ট ফ্লো হবে না, ইএমএফ ইনডিউস ঠিকই হবে, ঠিক আছে? এখানের মধ্যে আমাদের একটা ব্যাপার আছে, ওটা বলবে মনে হয়, আর না হলে পরে আমরা দেখব। the primary voltage and secondary voltage. Go ahead, give it a try. All right. If the number of turns in the secondary is, let's call that as NS, where S stands for secondary, then the voltage in the secondary is going to be, well, one coil has EMF E, NS number of coils will have NS times E. Notice the voltages in the secondary and primary are not the same. If I divide them, we'll get the relationship between them. We get Vs divided by Vp equals Ns divided by Np. This means that if the number of turns in the secondary is more than the number of turns in the primary, like shown over here, then notice the voltage in the secondary would be higher than the voltage of the primary or the voltage of the supply. And we call this the step up transformer, increasing the voltage. That's what happens in your microwaves. Your microwave oven requires thousands of volts to run. But you might know that our AC mains supplies only to about 230 volts, so roughly around 200 volts, let's say. So if you want to increase the voltage, say by 10 times as an example, then all we have to do is make sure that the number of turns in the secondary is 10 times more than the number of turns in the primary. Step up transformer. On the other hand, if the number of turns in the secondary is smaller than the number of turns in the primary, notice the voltage in the secondary would be smaller than the supply voltage or the voltage in the primary. We get step down a transformer. And that's what you would use if you wanted to charge your mobile phone, because it requires a very tiny voltage. The AC supply gives you a lot, so you step it down appropriately by reducing the number of turns. And as a bonus, notice we're able to charge your electric phones without having a direct connection between these two circuits. Wireless charging. That's right, that's how wireless charging works. The secondary coil would be inside the phone, the primary will be connected to your, it would be inside the charging pad, you keep the phone on the charging pad, wireless charging. Beautiful, right? Before we wrap up, we still have to answer, how do I make sure that the flux here and here remains exactly the same, right? Now, before I do that, I have one question for you. Do you think this transformer would work on a DC supply? What if I used a battery here instead of AC? What do you think? Would the transformer work? Pause and think about this.
All right, hopefully you've tried. So, does it work on DC? Well, let's see. The main principle is electromagnetic induction. And for induction to happen, the flux needs to keep changing. And that can only happen if the current keeps changing. And that does not happen in DC. And that's why you cannot use transformers for DC. You can only use it for AC. Okay, lastly, how do we make sure the flux here and here remains exactly the same? Otherwise, the equation won't work. Well, a way to do that is by introducing a ferromagnetic core. A ferromagnet has the ability to sort of suck in magnetic field lines. And as a result, almost all the field lines from the primary passes through the secondary, making sure the flux through each coil is exactly the same. Of course, in a real transformer, there will be some flux leakage and the equation will not be valid, but for our purposes, we can assume ideal transformers and work with it. And we've just touched the basics. We still have to dig deeper and think about what happens to the currents or the energy when voltage gets stepped up or stepped down, and explore how electric power transmission would be impossible today without transformers. Hopefully you're getting a sense that you can't live without a transformer. They are more than meets the eye. ওকে, সো আই গেস ট্রান্সফরমারের কনসেপ্ট সবার রিক্যাপ হয়ে গেছে। এন্ড আগে যেগুলো এক দুইটা জিনিস ছোট কয়টা ব্যাপার আমরা বুঝতাম না ছোট ব্রেন থাকতে সময়, এখন এগুলি ক্লিয়ার হয়ে গেছে। উপজিত, কোনো কোশ্চেন আছে? প্রিয়তা, বুঝতে পারছো? জি ভাইয়া। কি প্রিয়তা নাকি কনফিউজ বলতেছে আনিসা? সেদিন দেখা হয়েছে না খাইতে সময়, চিজে গেছিল না? ভাইয়া আই থিংক আবার একটু বই পড়তে হবে তারপরে কোশ্চেন। এই যে দেখছো আনিসা একদম তোমার মনে কথা বুঝে গেছে। ওকে, সো এখন এখানের মধ্যে ট্রান্সফরমারের মেইন কাজটা দেখো আরেকবার, যে কি জিনিস আমাদের কোন ভোল্টেজ ইন্ডাকশনের জন্য কি করতে হবে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স থাকতে হবে, তাই না? তো এখানের মধ্যে দেখো আমাদের প্রথম যে এক্সাম্পলটা ছিল কি ছিল, ম্যাগনেটিক ফিল্ডটা স্টেশনারি, কন্ডাক্টরটাকে আমরা মুভ করাইছি, তো তখন কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কাট করছে, তো তখন ভোল্টেজ ইনডিউস হয়েছে। এটা তো আমরা বুঝছিলাম, তাই না? এরপরে এই যে আমাদের একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের ভিতরে আমরা ম্যাগনেটটাকে মুভ করাইতেছি, তো তখনও ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি কাট হচ্ছে কন্ডাক্টরের থ্রুতে। তো তাহলে কন্ডাক্টর যখন ওই ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কাট করতেছে, পার সেকেন্ডে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স লিংকে চেঞ্জ হচ্ছে, তো এটার জন্য কি হবে, ইএমএফ ইনডিউস হবে। তো এই ট্রান্সফরমারের এখানের মধ্যে তো আমরা কোনো কিছু মুভ করাই না, তো তাহলে পরেও কেন ভোল্টেজ ইন্ডাকশন হয়? তো ভোল্টেজ ইন্ডাকশনের ব্যাপারটা হয় কেন? বিকজ প্রাইমারি কয়েলে আমরা দেই অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট দিলে পরে তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটাও কেমন ক্রিয়েট হবে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করবে কে? এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটাকে কাট করবে সেকেন্ডারি কয়েলটা। তো এখন সেকেন্ডারি কয়েল যদি ওই ম্যাগনেটিক ফিল্ড গুলাকে কাট করে, তখন সেকেন্ডারি কয়েলের মধ্যে ভোল্টেজ ইনডিউস হবে না। বুঝতে পারতেছো প্রিয়তা কি বলতেছি? জি ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে আমাদের ইএমএফ এর ফর্মুলার মধ্যে কি ছিল, যে ইএমএফ ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। সো তাহলে আমাদের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ, ফ্লাক্স হলো আমাদের সমান। তা এখন এন এর ভ্যালু মানে নাম্বার অফ টার্নস যেটাতে যত বেশি হবে, ওই এন্ডে পটেনশিয়াল বা ইএমএফ তত বেশি। সো তাহলে সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস এনএস, প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস এনপি, প্রাইমারি কয়েলের ভোল্টেজ ভিপি, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ভিএস। তো এখন যেই কয়েলে, প্রাইমারি কয়েল নাকি সেকেন্ডারি কয়েল যেটাই হোক, যেইটাতে নাম্বার অফ টার্নস বেশি হবে ওইটাতে ভোল্টেজ বেশি ইনডিউস হবে, যেটাতে নাম্বার অফ টার্নস কম হবে ওইটাতে ভোল্টেজ কম ইনডিউস হবে। বুঝতে পারছো কি বললাম?
সো তাহলে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস যদি প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস এর চেয়ে বেশি হয়, তো তার মানে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ প্রাইমারি কয়েলের চেয়ে বেশি ইনডিউস হবে, তাই না? তো এই টাইপের ট্রান্সফরমারকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার, যে ফাইনাল ভোল্টেজটা ইনিশিয়াল ভোল্টেজের চেয়ে বেশি। আর যদি আমাদের এমন হয় সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস প্রাইমারি কয়েলের চেয়ে কম, তো তাহলে ভোল্টেজটা কম হবে, সো ওই সময় ফাইনাল ভোল্টেজটা কি হয়ে গেল, কমে গেল। তো এটাকে আমরা কি বলি, স্টেপ ডাউন ট্রান্সফরমার। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। ওকে ওকে, তো তাহলে এই জিনিসটুকু ছিল আমাদের ট্রান্সফরমারের কনসেপ্ট অর ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনের তিনটা সিনারিও কি কি? স্টেশনারি ম্যাগনেট, মুভিং কন্ডাক্টর, এটা একটা সিনারিও। স্টেশনারি কন্ডাক্টর, মুভিং ম্যাগনেট, এটা আরেকটা সিনারিও। এন্ড ফাইনালি স্টেশনারি কন্ডাক্টর, স্টেশনারি ম্যাগনেট, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কি হইতেছে, অল্টারনেটিং। তো এটার জন্য কি হয়, তাদের মধ্যে রিলেটিভ নিজেদের মুভমেন্ট ওরকম না। শেষ না? লেন্সেস ল লিখবো তো, ও তো জিনিসের ব্যাগটা গুছিয়ে ফেলাইতেছে। আচ্ছা, তো তাহলে এখন আমাদের আজকে ছোট একটা জিনিস লিখে শেষ করতেছি, মানুষজন ব্যাগটা গুছিয়ে ফেলতেছে, ঠিক আছে? তো এখন এই জিনিসটা কি, এটা হলো লেন্সেস ল। তো এখন লেন্সেস ল কি বলে? লেন্সেস ল এর মেইন স্টেটমেন্টটা হলো এরকম যে কি হবে, তোমার ভোল্টেজ তো ইনডিউস হয়, কত ভোল্টেজ ইনডিউস হবে ওটা ডিপেন্ড করে কিসের উপর, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজের উপর। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ যত বেশি, ভোল্টেজ ইন্ডাকশন তত বেশি। রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ যত কম, ভোল্টেজ ইন্ডাকশন তত কম। কিন্তু এই যে ভোল্টেজটা ইনডিউস হইলো, এই ইনডিউসড ভোল্টেজটা কি করবে, কমপ্লিট একটা সার্কিট পাইলে কারেন্টকে ফ্লো করাবে না? তো কোন দিকে কারেন্টকে ফ্লো করাবে, যে কোন ডিরেকশনকে পজিটিভ বানাবে, কোন ডিরেকশনকে নেগেটিভ বানাবে, যে কারেন্টের তো কি আছে, একটা ডিরেকশন থাকবে না? তো কোন দিকে থেকে কোন দিকে কারেন্টটা ফ্লো করবে, ওইটা ডিপেন্ড করে কিসের উপর, লেন্সেস ল এর উপর, ঠিক আছে? তো ফ্যারাডেস লটা কি নিয়ে ডিল করে, ম্যাগনিটিউড অফ দা ইনডিউসড ইএমএফ। তো ফ্যারাডেস লটা সাইজ অফ দা ইনডিউসড ইএমএফ নিয়ে ডিল করে। আর ফ্যারাডেস কি বলে, লেন্সেস ল থেকে আমরা কি দেখবো, লেন্সেস লতে আমরা দেখবো যে কোন ডিরেকশনে মুভ করবে, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট। দ্য সেন্স মানে আর কি ডিরেকশন অফ দ্য induced EMF is such that it tends to oppose the flux change which
আচ্ছা, সো তাহলে লেন্জেস ল কি বলতেছে, the sense of the induced EMF is such that it tends to oppose the flux change which caused the EMF. এর মানেটা কি, ইএমএফ তো নিজে তো প্রথমে ছিল না, ফ্লাক্স চেঞ্জের জন্য ইএমএফ ইনডিউস হইছে। ওই ইনডিউসড ইএমএফ নিজে সে কি করবে, ফার্দার কোনো ফ্লাক্স চেঞ্জকে অপোজ করবে, যে নতুন ভাবে কোনো ফ্লাক্সকে সে চেঞ্জ হইতে দিতে চাবে না, নিজে ইনডিউস হয়ে গেছে, এরপরে আর অন্য কাউকে কি করতে দিবে না, ইনডিউস হইতে দিবে না। ঠিক আছে, এমন টাইপের, যে মনে করো এখানে আমাদের ব্যাপারটা কেমন, যে কেমন এক্সাম্পল দেওয়া যায়, আচ্ছা মনে করো যে তোমরা এখানে ফিজিক্স পড়তেছো, ঠিক আছে, তো তোমরা এখানের মধ্যে ফিজিক্স পড়ে ওরকম ভালো করলা, যাই করলা, এরপরে এখানের মধ্যে কি হয়েছে, বাইরের একজন তোমাদেরকে রিভিউ চাইতেছে যে কেমন পড়ায়, এমন যে ও জয়েন করতে চায়, এরকম করে তোমরা বলো যে না না এখানে আসিও না, অনেক ভিড়, ঠিক আছে, পড়া বুঝবা না। তো এরকম যে নিজে কিন্তু ঠিকই ইনডিউসড হয়ে ওখানের মধ্যে থেকে নিজের রেজাল্ট গুলো রিপ আউট করতেছো, কিন্তু বাইরের কেউ আসতে নিলে পরে বলতেছে না না এখানে আসিস না, বুঝছো, তেমন টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেন্জেস লটা কি বলতেছে, the sense of the direction, the sense or direction of the induced EMF is such that it tends to oppose the flux change, যে সে কি করতে চায় না, নতুন কোন ফ্লাক্স চেঞ্জকে আসতে দেয় না, বা নতুন কোন ফ্লাক্স চেঞ্জ হইতে দিতে চায় না। শুধু চাইলেই তো হবে না, তার করতে পারতে হবে। অপোজ করতে পারে কখন, অপোজ করতে পারে যখন নাকি কারেন্টকে ফ্লো করাইতে পারবে। ইনডিউসড ইএমএফটা এমন ভাবে সেট হয়ে থাকে যে আচ্ছা যখন নাকি টাইম আসবে, যখন নাকি আমি পারবো, তখন এটারে কি করব, অপোজ করব। কিন্তু অপোজ করতে চাইতেছে, কিন্তু অপোজ করতে তো তার পারতে হবে, অপোজ করতে পারবে কখন, যদি কারেন্ট ফ্লো করে। কারেন্ট, হ্যাঁ, এমন একটা ডিরেকশনে সে কারেন্টটারে ফ্লো করে যে তুই এই দিক দিয়ে যাবি, তো তাইলে জানি নতুন কোন ইএমএফ না আসে। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমাদের মেইন কাজ। ওই যে একটু আগে দেখতেছিলাম যে ভিডিওতে, ওটা লেভিটেট করতেছিল, ভেসে আসছিল। তো ভেসে আসছিল কেন, ওইটাই হলো আমাদের লেন্জেস ল এর জন্য। কি হয়েছে, প্রথমে উপর থেকে এই আমাদের কয়েলটা ছিল, তাই না, এই ছিল কয়েলটা। তো এখন উপর থেকে কি করছি, উপর থেকে আমরা মেটাল অবজেক্টটাকে ছাড়ছি বা ম্যাগনেট ছাড়ছি, ঠিক আছে। তো এখন সে উপর থেকে নিচে নামছে, সে উপর থেকে নিচে নামছে, এইটাই কিন্তু মেইন রিজন যার জন্য ভোল্টেজ ইনডিউস হয়েছে, তাই না। কয়েলটা তো ফিক্স ছিল, রাইট, দা কয়েল ওয়াজ ফিক্সড, ম্যাগনেট নিজে উপর থেকে নিচে নামাতে কাটিং হয়েছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, যার জন্য ভোল্টেজ ইনডিউস হয়েছে। তা এখন তাহলে এই ইনডিউসড ভোল্টেজটা, এই যে তার মধ্যে যে ভোল্টেজটা ইনডিউস হলো, এই ইনডিউসড ভোল্টেজটা চাপেটা কি, ইনডিউসড ভোল্টেজটা চাপে ফার্দার যেন আর কোনো ভোল্টেজ ইনডিউসড না হয়। তো তাহলে ফার্দার আরো ভোল্টেজ ইনডিউস হবে কখন, বা ভোল্টেজ ইন্ডাকশনের রিজনটা কি, নিচে নামা। তো সে ম্যাগনেটটাকে নিচে নামতে দিতে চাবে না, তো ম্যাগনেটটাকে তখন সে ফোর্স করবে কোন দিকে, উপরে। তো যদি ওই আপওয়ার্ড ফোর্সটা ওয়েটের চেয়ে বড় হয় বা সমান হয়, তো তখন কি করতে পারবে, তাকে ভাসায় রাখতে পারবে। ঠিক আছে, ওই নিও ম্যাগনেট যেসব কতগুলো ভেসে থাকে না, তো ওইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু এমন টাইপের ব্যাপার, যে ওই রিপালশন গুলা বা ওই লেন্জেস ল এর অপোজিং ফোর্সটা এত বেশি যে ওগুলাকে কি করতে পারে, লেভিটেট করাতে পারে, ভাসায় রাখতে পারে। তো এই ব্যাপারগুলো কয়েকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের জাস্ট এই লেন্জেস ল এর স্টেটমেন্টটা লিখে রাখছি। নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে লেন্জেস ল এর অ্যাপ্লিকেশন কোথায়। দেন এটার পরে আমাদের বলতে গেলে ম্যাগনেটিক ফিল্ড অলমোস্ট শেষ। দেন এরপর আমাদের সবচেয়ে মজার জিনিস পার্টিকেল ফিজিক্স, সব কিছুর কম্বিনেশন, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, মোমেন্টাম, সার্কুলার মোশন,